আসসালামু আলাইকুম। রিয়াজুল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শিখাতে যাচ্ছি এসএসসি পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ড। মাত্র কয়েকটি নিয়ম ভালোভাবে পড়লে আমরা এখান থেকে পাসে পাস পাবো, আর কোনো সমস্যা হবে না। আর আজকের এই ক্লাসে আমরা শিখবো কিভাবে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ড ব্যবহার করা যায়, কিছু টেকনিক, এবং কিভাবে বোর্ড প্রশ্ন সলিউশন করা যায়, এবং কিভাবে পাসে পাস মার্ক পাওয়া যায়। তো ভিডিওটি স্কিপ না করে সবাই ভিডিওটি দেখো। শুরু করা যাক আজকের ক্লাস, স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ড। স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ড, প্রথমে আমরা যে নিয়মটি আছে তা হলো যে লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট এলন মানে কি? লেট এলন মানে হলো তোমার বাবাই যায় না, কোনো কিছু একটা বাবাই যায় না, কিন্তু তুমি যে জিনিসটা কল্পনায় করতে ভাবতেই পারো না তুমি ওই জিনিসটা করবা, ওই ধরনের কোনো কথাবার্তা আসলে আমরা লেট এলন ব্যবহারের মধ্যে। যখন কেউ সহজ কোনো কাজ করতে পারে না তখন কঠিন কাজের কথা চিন্তা করা বা অসম্ভব বুঝাতে আমরা কি ব্যবহার করব? লেট এলন ব্যবহার করবো। ঠিক আছে, তো দেখো আবার বলছি, কেউ যখন সহজ কোনো কাজ করতে পারে না তখন কঠিন কাজের কথা চিন্তা করা অসম্ভব বুঝাতে এটি আমরা ব্যবহৃত হয়। আর এখানে একটা টেকনিক আছে, প্রত্যেকটা নিয়মের সাথে একটা একটা টেকনিক আছে, আমরা এই টেকনিক গুলো ফলো করবো। ফলো করলে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবো। কিভাবে টেকনিকটা দেখো, যে টেকনিক্যাল লেইটেলনের ব্যবহার টেকনিকটা হলো বাক্যে ক্যান নট, ক্যান নট বা হার্ডলি বা নো অ্যাবিলিটি এই ধরনের শব্দ, অর্থাৎ নেগেটিভ কিছু ওয়ার্ড আছে, ক্যান নট বা নট যুক্ত থাকবে, হার্ডলি থাকবে, সেলডম থাকতে পারে, এই ধরনের শব্দগুলো থাকলে আমরা কি ব্যবহার করব? লেট এলন ব্যবহার করব। আরো সহজ টেকনিক দিয়ে দে, যখন লেট এলন ব্যবহার করবো দেখবা একটা কমা থাকবে, তো সেন্টেন্সের মাঝখানে কমা থাকবে, কমার পরে হলো গ্যাপটা থাকবে, এবং কমার পূর্বে এই নট যুক্ত শব্দ যেটা বললাম যে নট যুক্ত থাকবে, ক্যান নট বা যে কোনো ক্যান নো থাকতে পারে, নেগেটিভ ওয়ার্ড সেলডম থাকতে পারে, হার্ডলি থাকতে পারে, নো থাকতে পারে, ঠিক আছে, বা নো অ্যাবিলিটি থাকতে পারে। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? লেট এলন। যেমন হি ক্যানট বাই এ শার্ট, ঠিক আছে, সে কি করতে পারে না? একটা শাড়ি কিনতে, শার্ট, সে একটি শাড়ি কিনতে পারে না, সো লেট এলন। তবে কি হলো? এ কার। তো একটা শাড়ির দাম কত টাকা? 500, 1000 টাকা। আর একটা গাড়ি কিনতে হলে 20 লাখ, 25 লাখ টাকা লাগবে, কল্পনার বাইরে। তো কল্পনার বাইরে এটা সহজ কাজটি করা সম্ভব না, কঠিন কাজের চিন্তা করা, ওইটার ক্ষেত্রে আমরা লেট এলন ব্যবহার করব। আর টেকনিক মাথায় রাখবো, সেন্টেন্সের মাঝখানে কমা থাকলে এবং কমার পূর্বে কি থাকলে নট যুক্ত বা নেগেটিভ ওয়ার্ড গুলো থাকলে আমরা লেট এলন ব্যবহার করব। এটা হলো 1 নাম্বার নিয়ম। চলো তারপরে যে নিয়মটা ওইটাতে যাই, ওইটা হলো দেখো হোয়াট ইফ। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে কি? হোয়াট ইফ মানে হলো যে ভবিষ্যতে কোনো খারাপ কিছু ঘটার সম্ভাবনা বা আশঙ্কা প্রকাশ করতে আমরা ব্যবহৃত করবো এটা। যে আমাদের ভবিষ্যতে কোনো খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকলে আমরা কি ব্যবহার করব? হোয়াট ইফ ব্যবহার করব। কিভাবে হোয়াট ইফ ব্যবহার? দেখো যে টেকনিকটা আমি বলে দিচ্ছি। টেকনিকটা কিভাবে রাখবা, যে সেন্টেন্সে ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, এবং শব্দের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব? হোয়াট ইফটা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? দেখো, ধরো একটা শূন্যস্থান আছে, প্রথমে একটা শূন্যস্থান থাকবো, এখানে প্রথম শূন্যস্থানের পূরণ করতে আছে, এখানে শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানটার পরে এখানে শূন্যস্থান আছে, এবং শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এবং সর্বশেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তা আমি ব্যক্তিগতভাবে বলছি তোমাদেরকে, এই সাবজেক্ট ভার্ব কোনো কিছু দরকার নাই, এগুলো কি আসে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেন্টেন্স শুরুতে কি আছে? গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এবং গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করবো। আর এটার যে ব্যবহারটা হলো যে ভবিষ্যতে কোনো খারাপ কোনো কিছু আশঙ্কা বুঝালে আমরা এই হোয়াট ইফ ব্যবহার করবো। যেমন হয় হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সাম, কি হবে আমি যদি পরীক্ষায় ফেল করি, ঠিক আছে। অথবা হোয়াট ইফ আই ফল ডাউন, যদি আমি পড়ে যাই, হোয়াট ইফ এখানে লেখা আছে হোয়াট ইফ ইট সেড ইউ হ্যাভ নো আমব্রেলা, কি হবে যদি বৃষ্টি হয়, তোমার যদি কিনা থাকে, ছাতা না থাকে, ঠিক আছে। তো ব্যাপারগুলো এমন, ভবিষ্যৎকালে কোনো কিছু খারাপ কোনো আশঙ্কা বোঝাতে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। আর টেকনিকটা আবারও বলে দিচ্ছি, যে হোয়াট ইফটা যদি কোথায় বসবে? শুরুতে গ্যাপ, শেষে প্রশ্নবোধক, এবং গ্যাপের পরে কি থাকে? সাবজেক্ট থাকে, ঠিক আছে।
এখন দেখো আমরা কি ব্যবহার করবো, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড কি, উড ইউ মাইন্ড, এখানে উড ইউ মাইন্ডটা ব্যবহার করবো কোনো কিছু মনে রাখতে হবে। ওই ক্ষেত্রে বাংলা অর্থ আগে বুঝি, যে কোনো কিছু মনে, আমরা যখন কাউকে কোনো কিছু বলি যে কোনো কিছু মনে করবেন না, এই ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। এবং শুধু উডিও না, আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এই উডিও মাইন্ডের পাশাপাশি আমরা সরি, এখানে উডিও মাইন্ডের পাশাপাশি আমরা উডিও মাইন্ডের পাশাপাশি ওয়ার্ডস ইট লাইক, এই দুইটা শব্দ ব্যবহার করবো। দুটি একই শব্দ, একই ফ্রেজ, উডিও মাইন্ড যে অর্থে ব্যবহৃত হবে, ওয়ার্ডস ইট লাইক একই অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, এবং অর্থ একই এবং ব্যবহারটা একই। আমরা ব্যবহারটা আগে শিখি, যে কাউকে বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করার জন্য আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করবো। কেউ যদি চা খাওয়ার জন্য বলি যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড eating something, would you mind giving your mobile phone, etc. আর আমার নিয়মটা হলো যে যখন দেখবো আমরা যে সেন্টেন্সের শুরুতে কি আছে, গ্যাপ আছে, এবং সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, শেষে আছে কি প্রশ্নবোধক চিহ্ন, এবং গ্যাপের পরে থাকে কি ভার্বের সাথে আইএনজি, সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক এই দুটাতে একটা ব্যবহার করব। কোন সময় কোনটা ব্যবহার করব, যখন আমাদের এই টেবিল তো থাকবে, এই প্রশ্নটা তো টেবিল আকারে আসে, যদি টেবিল আকারে আসে আমরা টেবিলে যদি উড ইউ মাইন্ড লেখা থাকে উড ইউ মাইন্ড লিখবো, যদি হোয়াটস ইট লাইক লেখা থাকে হোয়াটস ইট লাইক। মূল নিয়মটা হলো গ্যাপ থাকবে, এবং গ্যাপের পরে কি থাকবে ভার্বের সাথে আইএনজি, এবং সর্বশেষ কি প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এটা হলো হিউম্যান বা ওয়ার্ডস লাইক এর ব্যবহার। তারপরে দেখো, তারপরে যে নিয়মটা তা আমরা দেখাচ্ছি, যে এই দেখেন দুইটা চশমা আছে, দুইটা চোখ আছে, এখানে চোখগুলো একটু দেখি, দুইটা চোখ, আসলে দুইটা চোখ না, মূলত ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এটা আমরা সবাই পারবো, যে একটা সেন্টেন্স আছে এবং এই সেন্টেন্সে আর বাংলা যেটা বুঝে কোন ক্ষেত্রে বোঝানো যায়, কোনো অজানা বস্তু বা প্রাণী দেখতে কেমন, এই ওইটা ওই কথাটা বলার ক্ষেত্রে আমরা এই হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি, মানে অজানা বস্তু। ঠিক আছে, অজানা বস্তু কেমন, ওর ক্যারেক্টারটা কি, ওর ফিজিক্যাল স্ট্রাকচারটা কি, ওটা দেখতে কেমন, ওই জন্য কোনো কথা ব্যবহার করতে আমরা কি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। এখন আমরা এই ক্লাসটা আমাদের স্পিকিং এর ক্লাস না, যে আমি ওটা শিখাবো। এই ক্লাসটা আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যাতে আমরা পাশে পাস পাই অল্প সময়ের মধ্যে। কিভাবে অল্প সময় পাশে পাস করবো, দেখো আমরা এই যে দেখো একটা সেন্টেন্স দুটো গ্যাপ, এখানে আমরা দুইটা গ্যাপ বলতে মানে এখানে একটা গ্যাপ ছিল, এখানে উত্তরটা এখন লিখে দেওয়া হয়েছে, এখানে একটা গ্যাপ ছিল, দুইটা গ্যাপ ছিল, শুধু দুইটা গ্যাপ থাকলে এখন শেষে প্রশ্নবোধক চিহ্ন তাহলে কি লিখবো, হোয়াট ডাজ লুক লাইক। অর্থাৎ এখানে আমরা তিনটা প্রশ্নবোধক নিয়ম শিখলাম, যে শুরুতে গ্যাপ আছে, গ্যাপের পরে সাবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ইফ, শুরুতে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, উড ইউ মাইন্ড অথবা হোয়াটস লাইক, একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি হবে হোয়াট ডাজ লুক লাইক। এখানে তিনটা গেল প্রশ্নবোধক চিহ্ন নিও। এরপর আসো হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ কি, হ্যাড বেটার মানে হলো কোনো কাজ, দেখো কোনো কাজ ভালো করে করা উচিত, অন্যথায় সমস্যা হতে পারে, এমনকি বুঝাতে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। অর্থাৎ এমন একটা কাজ, যে কাজটা আমার মানে করতে হবে, কিন্তু এই কাজ যদি আমি না করি এটা আমার কি হবে, প্রবলেম হবে, ওই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যার টেকনিকটা হলো মাথায় রাখবা, যে বেস ফর্ম বসে, আর ধরো একটা সেন্টেন্সে সাবজেক্ট, মনে করো একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের উপরে গ্যাপ, অর্থাৎ গ্যাপের পরে যে ভার্ব আছে সেন্টেন্সে মাঝখানে কোনো কি থাকে, গ্যাপ থাকে, এবং গ্যাপের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেক্ষেত্রে কি বসে, হ্যাড বেটার। কিন্তু মাথায় রাখতে হবে উড রাদার কিন্তু বসে, কিন্তু উড রাদার দেন ছাড়া বসে না। যদি যে সেন্টেন্সে ধরো এই যে গ্যাপটা আছে, এটা তো গ্যাপ বলতে আমি বলে দিলাম, এটা নাম যে চিহ্নগুলো আছে এগুলো আমরা শুনতে হয়েছে, এখানে হ্যাড বেটার আছে, হ্যাড বেটার পর সি আছে না, সি, এখন সি আছে, তাহলে আমরা উড রাদার ব্যবহার করতে, হ্যাড বেটার ব্যবহার করা যায়। হ্যাড ব্যবহার কখন ব্যবহার করতাম, যদি এখানে কি থাকতো, দেন থাকতো, তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো সেন্টেন্সের পরে কোনো গ্যাপের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম থাকে এবং বেস ফর্ম থাকে, কোনো উড রাদার না থাকে, তাহলে আমরা কিভাবে করবো, হ্যাড বেটার।
তারপরে বলে দেয় হেড ব্যাটারটা বিশেষ করে উপদেশ অর্থে বিভিন্ন উপদেশ অর্থে ব্যবহৃত হয়। যে সাবজেক্টটা বিশেষ করে ইউ হয় সেক্ষেত্রে বেশিরভাগ হেড ব্যাটার হয়, কারণ একটা প্রবলেম হতে পারে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার গুলোতে একই বেস ফর্ম বসে। ঠিক আছে, আর টেকনিকটা মাথায় রাখবা, বেশি 95% মনে হয় হেড ব্যাটার নিবে তুমি কি থাকে ইউ থাকে, যদি ইউ থাকে ইউ করে গিয়ে বারবার সে কোনো দেন না কিছু নাই তাহলে হেড ব্যবহার হেড ব্যাটার এটা ব্যবহার করো। ঠিক আছে, তারপর দেখো উড রাদার। উড রাদার কি? উড রাদার হলো যে সেম কথা, যে গ্যাপের পরে কি থাকবে ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু মাঝখানে দেন থাকবে। যদি সেন্টেন্সটা মাঝখানে দেন থাকে এবং সাবজেক্ট গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকে অবশ্যই উড রাদার ব্যবহার করব। ঠিক আছে, এখন উড রাদার এটা কি অর্থে ব্যবহৃত হয়? দুটি অপশনের মধ্যে একটি বেশি পছন্দ করা বা বেছে নেওয়াকে আমরা কি বলি? হেড ব্যাটার ব্যবহার করি। যে আমি যদি বলি যে আমি মরে যাব তাও কি করব না, ভিক্ষা করব না। ঠিক আছে, সো আই ডাই, আমি কি করব মরে যাব, দেন ব্যাক তাও কি করব না, ভিক্ষা করব না। আমার কাছে দুইটা অপশন আছে, একটা অপশনকে বেছে নেব, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করি। টেকনিক হলো সেন্টেন্সের মাঝখানে দেন আছে, দেন থাকলে কি ব্যবহার করব, উড রাদার ব্যবহার করব। কিন্তু একটা প্রবলেম আছে, অনেক সময় উড রাদার সরি দেন থাকে কিন্তু অন্য একটা পেজ বসে, যেমন আমি বলি দেখতে পারি এটা তো আছে দেন আছে, যদি এমন হয় রিস্টার স্টেশন দেন লেফট। এখন এই সেন্টেন্সটার মাঝে কিন্তু দেন আছে, তাহলে এখানে কি আমরা উল্টোটা লিখবো? জি না। এই টেকনিকটা মাথায় রাখবে, যদি দেন থাকে এবং গ্যাপটা সাবজেক্টের পরে হয় সেক্ষেত্রে উড রাদার হবে। আর যদি মাঝখানে দেন থাকে গ্যাপটা সেন্টেন্সের শুরুতে হয় সেক্ষেত্রে নো সোনার হ্যাড হবে। কি হবে? নো সোনার হ্যাড। ঠিক আছে, দেখেন আরেকটা নিয়ম শিখে ফেললাম, যে কোনো সেন্টেন্সের মাঝখানে যদি দেন থাকে এবং সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে উড রাদার হবে। আর যদি সেন্টেন্সের মাঝখানে দেন থাকে আর শুরুতে গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা নো সোনার হ্যাড ব্যবহার করি। তারপরে দেখো কি লেখা আছে, as if বা as if অথবা as if অর্থ কি, as to অর্থ কি? অর্থ হচ্ছে যেন কেউ কোনো বান করছে বা অবাস্তব কিছু বুঝাচ্ছে এমন ক্ষেত্রে বসে, মনে করে এটা টেকনিকটা হলো যে ওয়ার হ্যাড বিন প্লাস ভার্বের বি থ্রি বসে বা বি টু থাকতে পারে, যেমন হি বিহেভ সে এমন ভাবে আচরণ করে, সাবজেক্ট আছে সাবজেক্টের পরে ওয়ার বসবে অথবা হ্যাড বিন বসবে। ওয়ার কেন বসবে? আমরা আরেকটা গ্রামাটিক্যাল টার্মস আছে যেটার নাম হলো কন্ডিশনাল সেন্টেন্স, ওখানে রিয়েল এবং আনরিয়েল সেন্টেন্স নামে আনরিয়েল নামে দুইটা কন্ডিশন আছে। যদি কোনো সাবজেক্টের পরে মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক ফার্স্ট পারসন হোক, যে কোনো সাবজেক্ট হোক সবার সাথে যখন ওয়ার বসবে তখন এটা আনরিয়াল কন্ডিশন বোঝায়। ঠিক আছে, তো আনরিয়াল মানে অবাস্তব কল্পনা। আর কোন সাবজেক্টের পরে যদি কি থাকে স্পেশালি ওয়ার থাকে বা হ্যাড বিন থাকে বা নিউ কথা থাকে, নো নিউ হ্যাড নো, এই ধরনের কথাগুলো থাকলে আমরা সচরাচর কি লিখবো অ্যাজ ইফ বা অ্যাজ টু। আর ভার্বগুলো যদি অ্যাজ ইফ বা অ্যাজ টু রাখে, যে ভার্বগুলো বা সেই কোনগুলো দেখো এখানে বিহেভ লিখে আছে। তুমি আরো শিখতে পারো অ্যাক্ট শিখতে পারো, তারপর শিখতে পারো প্রিটেন্ড। অ্যাক্ট মানে অভিনয় করা, প্রিটেন্ড মানে ভান ধরা। তো সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে, সে এমন ভাবে অভিনয় করার জন্য সে হিরো হয়ে গেছে। ঠিক আছে, সচরাচর গেমের আগে এই ধরনের অ্যাক্ট, প্রিভেন্ট, টক, স্পিক এই ধরনের ভার্ব, বিহেভ এই ধরনের ভার্ব থাকবো, এবং গ্যাপের পরে সাবজেক্টের পরে ওয়ার বা হ্যাড বিন থাকবো বা নো নিউ এই ধরনের ভার্বগুলো থাকবে, আমরা অ্যাজ ইফ কিংবা অ্যাজ টু ব্যবহার করবো। তারপর আসে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু করি। হ্যাভ টু হ্যাজ টু ব্যাপারটা হলো, দেখো হ্যাভ টু হ্যাজ টু মানে কি? হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে অব্লিগেশন, বর্তমানে কোনো কাজ করা বাধ্যতা, বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে আমরা এগুলো ব্যবহার করে শূন্যস্থানের ভার্বের বেস ফর্ম বসে। এই কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে তিনটা নিয়ম আছে, যে তিনটা নিয়মই বেস ফর্ম বসে, যেমন উড রাদার সরি এই হেড প্যাটার্নের পরেও কি ভার্বের বেস ফর্ম বসে,
তারপরে উড রাদারের পরে বাড়বে বেস প্রপাসে, এখানে হ্যাভ টু হ্যাজ টু। কোনটা কোন সময় বুঝলো, ঠিক আছে? তো আমরা উড রাদারের জন্য তো দেন আছে, এবং বলে দিছিলাম হেড প্যাটার্নের জন্য ইউ বসে। আর বিশেষ করে এই সাবজেক্টগুলো দেখো, কোন সাবজেক্টগুলো, এই যে আই সাবজেক্টটা, উই সাবজেক্টটা, হি, শি, এগুলা, অথবা দে থাকতে পারে। এই ধরনের সাবজেক্টগুলো তাহলে হ্যাভ টু হ্যাজ টু বসে। আই, উই এবং দে, অথবা প্লুরাল যে নাম্বার, প্লুরাল নাউন থাকলে আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু। আর হি, সেগুলো থাকলে সাধারণত আমরা হ্যাজ টু ব্যবহার করব। তো টেকনিকটা মাথায় রাখো, তিনটা নিয়ম একই হয়ে যাচ্ছে, যে যে গ্যাপের পরে বেস ফর্ম থাকে, গ্যাপের পরে যদি বেস ফর্ম থাকে, যদি সাবজেক্টটা হয় ইউ, হেড প্যাটার্ন ব্যবহার করবা। গ্যাপের পরে যদি থাকে তোমার গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকে, আর যদি থাকে দেন থাকে উড রাদার। আর ধরো এগুলো ছাড়া যদি কোনো নিয়ম থাকে, সেক্ষেত্রে আমি কি করবো, হ্যাভ টু ব্যবহার করবো। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা হ্যাজ টু ব্যবহার করবো, ঠিক আছে? তারপর আছে as soon as, as soon as মানে যেই মাত্র, যে মাত্র বা মাত্রই কোনো দুটি ঘটনা পাই একসাথে ঘটনা বুঝাতে আমরা কি as soon as ব্যবহার করি। as soon as ব্যবহার করি দুইটা কাজ একসাথে ঘটার ক্ষেত্রে। দেখো কিভাবে একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজ শুরু হওয়া, ঠিক আছে? as soon as the police came the thief ran away। এটার সঠিক টেকনিকটা হলো মাথায় রাখবা, সেন্টেন্সের মাঝখানে একটা কমা আছে, ঠিক আছে, আর শুরুতে গ্যাপ আছে। ওই ক্ষেত্রে আমরা বিশেষ করে as soon as টা ব্যবহার সচরাচর করি। অথবা পসিবল কথা থাকে অনেক সময়, পসিবল, সরি, পসিবল, পসিবল কথা থাকলে আমরা as soon as ব্যবহার করি, as soon as possible। অথবা দেখবা সব নিয়োগগুলো শেষ করবো, তোমাকে মাঝখানে একটা কমা আছে আর শুরুতে গ্যাপ আছে, সেক্ষেত্রে কি ব্যবহার করবা, as soon as ব্যবহার করবো, ঠিক আছে? এবং was born খুবই চমৎকার একটি নিয়ম, পরীক্ষায় আসে যে কোনো ব্যক্তি বা অতীতে কোথাও বা কখন জন্মেছে তা বর্ণনা বোঝাতে আমরা was born ব্যবহার করি। আর টেকনিক শূন্যস্থানের করে অবশ্যই সাল থাকবে বা স্থান থাকবে অথবা তারিখ থাকবে, জন্ম, সাল, স্থান, তারিখ এই ধরনের থাকলে আমরা কি ব্যবহার করব, was born ব্যবহার করব। নেলসন ম্যান্ডেলা, এখানে আছে কি সাউথ আফ্রিকা, একটা দেশের নাম না, যেহেতু এখানে দেশের নাম আছে, যেহেতু দেশের নাম আছে আমরা এখানে কি ব্যবহার করবো, দেশের নাম থাকার কারণে was born ব্যবহার করব, ঠিক আছে? মানে জন্ম হলে was born হয়, মানে গ্যাপের পরে স্থানে কিংবা সালে হলে যেকোনো হয়। তো এই ছিল আমাদের কমন কিছু নিয়ম, প্রায় 10টার মতো নিয়ম এখানে ছিল। আমরা 10টা নিয়ম পড়াইলাম, আরো কিছু নিয়ম আছে, এগুলো আমরা যখন এক প্রশ্ন সলিউশন করবো বা এক্সারসাইজ নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে আমরা যে ধরনের নিয়মগুলো আসবে ওই নিয়মগুলো আমরা আলোচনা করব। একসাথে যদি আমরা সারাদিন নিয়ম পড়াইতে পড়াইতে যাই, সারাদিন চলে যাবে, কিন্তু নিয়ম শেষ হবে না। তো নিয়ম দিয়ে শেষ করা যায় না। আমরা কমন যে নিয়মগুলো ছিল, যেগুলো শিখলে আমরা পরীক্ষায় মোটামুটি নাম্বার তুলতে পারো, ওই নিয়মগুলো পড়ালাম। এবং আমার পরবর্তী যে ভিডিওটা আসতেছে ওই ভিডিওর মধ্যে আমরা বুট প্রশ্নগুলো যখন সলিউশন করবো, ওইখানে যদি নিত্য নতুন কোনো নিয়ম থাকে ওই নিয়মগুলো আমরা সলিউশন করব। তো এতক্ষণ তোমরা আমার ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা, এবং সবসময় রিয়াজুল একাডেমির সাথে থাকবা। এখানে বিভিন্ন গ্রামারের, বিভিন্ন ইংরেজির বিভিন্ন ধরনের পোস্ট আছে, পেজটা ফলো করবা। এবং আমার টিকটক সেম নামে অ্যাকাউন্ট আছে, ওইখানে তোমরা ফলো করবা, লাইক দিবা। সবাই ভালো থাকবো, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবো।